আমি প্রথমে রোকেয়া প্রাচী আপনার কাছে যাব। ঈদের শুভেচ্ছা। ঈদ সৌদি আরবে চাঁদ দেখা গেছে। আমাদের দেশেও ঈদের তারিখ ঘোষণা করা হয়ে গেছে বা করবে। ঈদের বিষয়ে যদি আপনার একটু শুরুর বক্তব্য একটু শুনতে চাই, সবাইকে ঈদ মোবারক দিয়ে। জি। জি, ধন্যবাদ। এটা মনে হয় বাংলাদেশের প্রথম অনেক মানে কোথায় যে 1971 সালের পরবর্তী সময় প্রথম ঈদ, যে ঈদে লক্ষ কোটি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ঈদ উদযাপন করতে পারছে না, জীবনের ভয়ে, হামলা মামলার ভয়ে আত্মগোপনে আছে এবং তাদের পরিবার পরিজন মানে ভীষণ কষ্টে আছে। আমাদের প্রায় লক্ষাধিক শিক্ষক যারা বেতন পাচ্ছেন না, বেতন না পাওয়া মানে রোজা এবং ঈদ তার ঘরে আহ, চুলায় ভালো মন্দ রান্না হবে না, জীবনই চলবে না। আমাদের 4 লাখের মতো শ্রমিক আমাদের তারা বেতন পাচ্ছে না এবং বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ভুকা মিছিল হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের ঈদটা, যাদের দাদা অনেক সম্পত্তি রেখে গেছে, কোটি কোটি ডলার রেখে গেছে, যারা 100টা মাইক্রোবাস নিয়ে, দামি গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণা করছে, শতাধিক মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা করছে, কোটি টাকার ইফতার করছে, তাদের জন্য ঈদটা হয়তো ভীষণ আনন্দের, কারণ তারা তো খুব কাছাকাছি সময়ে মানে বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছে, ডলার পেয়েছে ইউএসএইড এর ষড়যন্ত্রকারী সেই সংগঠনের। কিন্তু আপামর জনসাধারণ যে অবস্থায় আছে সেখানে ঈদ কোথায়? হাহাকার চলছে বাংলাদেশে। আওয়ামী লীগ করা তো আইনগতভাবে নিষিদ্ধ না, জয় বাংলা বলা নিষিদ্ধ না, এটা রাষ্ট্রের কোন রকমের বিধি মোতাবেক বা সংবিধান বিরোধী বা আইন বিরোধী কোনো কাজ না যে একজন আওয়ামী লীগের সদস্য জীবন যাপন করতে পারবে না, ছাত্ররা পড়তে পারবে না, চাকরিজীবী চাকরি করতে পারবে না। এরকম একটা অবস্থায় যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের যদি 57%-এরও বেশি ভোট থাকে বা মানে জনপ্রিয়তা থাকে, কিংবা জরিপে যদি আমরা দেখি, বা সত্যি তো আছে আমাদের, তো সেই এত সংখ্যক আওয়ামী লীগ সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধারা, শহীদ পরিবার, তাদের ঈদ কোথায়? সবসময় ঈদে মুক্তিযোদ্ধারা ভাতা পেয়েছেন, শহীদরা ভাতা পেয়েছেন, বৃদ্ধা মায়েরা ভাতা পেয়েছেন, বয়স্করা ভাতা পেয়েছেন, বিধবারা ভাতা পেয়েছেন। এবার কোথায় ভাতা, কোথায় বেতন, কোথায় বোনাস, কোথায় কি? কাজেই কেউ হামলা মামলায় জর্জরিত, কেউ বেতন বেতন না পাওয়ায় জর্জরিত, মানবতা বিঘ্নিত তাদের, বেতন চেয়েছে মার খেয়েছে, শিক্ষকরা জল কামান পেয়েছে। তো এখন এরকম একটা অবস্থায় আমরা মনে করি যে বাংলাদেশে চাঁদ উঠেছে আকাশে, কিন্তু ঈদ আসেনি। আমাদের ঈদ আসেনি, আমাদের আমাদের জীবনে ঈদ নেই এখন। আকাশের চাঁদ কিছু মানুষকে ঈদের আনন্দ দিবে। শৈশব কি শৈশব রায় সম্ভবত একটা কমেন্টস করেছেন কি? আচ্ছা, ঠিক আছে। রূপম, আচ্ছা, রোকেয়া প্রাচী আপার সাথে আমি কমেন্টস গুলো পড়বো। শৈশব রায়, সাধারণ মানুষ হয়ে আমি আপনার অনুষ্ঠানে আজকে এ বিষয় নিয়ে কথা বলতে চাই, আজকের বিষয় নিয়ে। ও আচ্ছা, ঠিক আছে। আমরা আপনার কমেন্টস পড়লাম। আমরা পরবর্তীতে আপনাকে আমরা যুক্ত করার চেষ্টা করব। রোকেয়া প্রাচী আপার সাথে আমি একটু মিলিয়ে বলি। উনি একজন জমিদার কি সম্রাট কারো কথা বলেছেন যে 150 গাড়ি। হ্যাঁ, তো সেটা, হ্যাঁ, ঠিক আছে। উনি সুলতান সুলেমানের আত্মীয়। সেই ক্ষেত্রে ওনার এটা হতেই পারে, এটা হতেই পারে, এবং তিনি বলেছেন এটা রাজনৈতিক কালচার, এটা চলবে, এইভাবেই তো চলতে হবে, এটা তিনি বলেছেন। এবং তার তাসনিম যারা যে তাকে প্রশ্ন করেছেন, ডক্টর তাসনিম যারা, ওই দলের মধ্যে গণতন্ত্র আছে। কিন্তু আহ, সার্জিস আলম যখনই বলেছেন তাদের ফ্যামিলি সুলতানি বংশ, সেই কথা বলার পরেই তাসনিম যারা থেমে গেছেন। তার মানে কথাটা সত্য, কথাটা সত্য। তো যদিও তিনি একটা গহীন গ্রামে বসবাস করেন, তার যাই হোক, আমরা সেদিকে আর যেতে চাই না। তবে তাকে এখন অনেককে, পঞ্চগড়ের সবাইকে অন্তত ঈদের সুবিধাটা তিনি করে দিবেন। কাজী আলমকে তিনি বলছেন আরেকটি বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই দেশে ভারতের একটি ডিভিশন সৈন্য ঢুকে যেত। ধন্যবাদ আপনাকে, উনি আগাম খবরটা জানেন, খুবই ধন্যবাদ আপনাকে। এটা ভালো খবর। আল আহ, যা আল হক ওয়া- বাতিল ভাই, ওজা হাক্কাল বাতিল। রোকেয়া আপার কাছে প্রশ্ন, বিগত 15 বছর যারা বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে 5ই আগস্টের ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদের কি হবে? জি, ধন্যবাদ আপনাকে।
দেন আরো আচ্ছা ঠিক আছে, আমরা তো দেবু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে শীঘ্রই ফিরে আসবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা জহিদ জাই জিয়াউল সাইদ, বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো চিহ্ন রাখতে চায় না পাকিস্তানি যা ইউনূস সরকার, জয় বাংলার লোকেরাই এই সরকারকে বিদায় করবে ইনশাল্লাহ। মতিউর রহমান, এটা শিক্ষকদের পাওনা ছিল, কিন্তু শিক্ষকরাই শেখ হাসিনার বিরোধিতা করেছিলেন। জি, জি। উনি বলছেন শিক্ষকরা শেখ হাসিনার বিরুদ্ধে, শিক্ষকরা এখন তাদের বেতন বোনাস পান নাই। তবে ওই ফুটবলাররা, নারী ফুটবলার যারা রয়েছেন তারাও নাকি তাদের বেতন বোনাস পায়নি। আমাদের গার্মেন্টস শ্রমিকদের কথা তো আছেই। সিদ্দিক ভাইয়ের এই বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করব। খন্দকার ইলিয়াস কি লিখেছেন? আব্দুর রউফ খন্দকার ইলিয়াস, আব্দুল রুফেরটা পড়ি নেই। বাস্তবতা মেনে নাও আপা, আবার ফিরবে না, আবা আর ফিরবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। খন্দকার ইলিয়াস কি বলেছেন? পুরাতন বন্দোবস্তের উপরেই শেষ হলো ঐতিহাসিক চীন সফর। জি, সেই বাস্তবতা থেকে, আমরা সেই জায়গা থেকে বলতে পারি, বন্দোবস্ত এবং বাস্তবতা এগুলো খুব পরিচিত জায়গা থেকে। খুব ভালো। মোহাম্মদ সিয়াম জয়, আমাদের হবেই, কারণ মানুষ জানতে শিখেছে, বুঝতে পেরেছে। আমরা শুধু সময়ের অপেক্ষায়। আচ্ছা সিদ্দিক ভাই, আপনার কাছে সোহাগ মোল্লা, আলহামদুলিল্লাহ আগামীকাল সৌদি আরবে ঈদ পালিত হবে, পবিত্র ঈদ উল ফিতর। দেশ ও প্রবাসের সকল বন্ধুকে পবিত্র ঈদের ফিতরের শুভেচ্ছা। সিদ্দিক ভাই, আপনি মুন্না, তুমি দেখাইতে থাকো। আপনি একটু বলবেন, আমাদের দেশে রোকেয়া প্রাচী আপা যে কথাটি উল্লেখ করলেন, শ্রমিকরা অনেকেই বেতন পায়নি, 4 লাখের উপরে। শিক্ষকদের বেতন ভাতা বোনাস ঠিক মতো হয়নি। আরো অনেকের অনেক সমস্যা আছে। সেই বিষয়ে আপনার কিছু মন্তব্য একটু শুনতে চাই। জি। আমি প্রথমেই রমজান মাসের শেষ দিন, আজকে আজকে শেষ রোজা সম্ভবত। তো আমি সবাইকে, আপনাকে, আপনার সাথে যারা কাজ করছেন, আপা সহ যারা শ্রোতা, লাখো শ্রোতা শুনছেন, সবাইকে আমি রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে এই মাসটি রক্তধরা মার্চ মাস, সেই 71-এর সেই মার্চ মাসকে স্মরণ করছি। এবং সেই মার্চ যার নেতৃত্বে সেই মার্চ মাস সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্মান বিনিময়ে যে দেশটি ছিল 5ই আগস্টের আগে, তাদের স্মরণ করছি। 1975 সালে সে কালো রাত্রিতে বঙ্গবন্ধুর সহ তার পরিবারে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সর্বশেষে সুদখোর ইউনূস, ব্যবসায়ী ইউনূস, মহাজন ইউনূস, তার মিটাক্লাস ডিজাইনের অংশ হিসাবে সে কোটা আন্দোলনকে সম্বল করে সে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ ঘটিয়েছে জুলাই আগস্ট তথাকথিত বিপ্লবের নামে, যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই রমজান মাসের শেষ দিনে। আপনি যে প্রশ্ন করেছেন, আমি রোকেয়া আপার সাথে রাজনৈতিকভাবে উত্তর দিতে চাই। এটাই তো স্বাভাবিক, এটা নিয়ে আলাপ আলোচনা করার তো প্রয়োজন আছে বলে আমার মনে নেই। এটাই তো হবে, এটাই তো হওয়া উচিত, এবং সেটাই হয়েছে এবং সেটাই হবে। তার কারণ 5ই আগস্টের যে বাংলাদেশ, সেটা তো আজকে নেই। আজকে বাংলাদেশের নাম পরিবর্তন করার চিন্তা ভাবনা করছে তারা, আজকে পতাকা পরিবর্তন করে চিন্তা ভাবনা করছে তারা, আজকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চিন্তা করছে তারা। তো দেশটাকে মানে না। 5ই আগস্টের যে বাংলাদেশ, সেটাকে তারা স্বীকার করে না বলেই তারা 21শে ফেব্রুয়ারি পালন করে না, তারা 16ই ডিসেম্বর পালন করেনি, তারা মার্চ মাসে 7ই মার্চ তথা বিজয় দিবস, স্বাধীনতা দিবস তারা যথাযথ পালন করে নাই। নাম কাওয়াস্তে রাজনীতির ব্যাপার পুরো বলেই তারা একটু নাম মাত্র করেছে। সত্যি কথা বলতে কি, আমি যেটা বলতে চাই আপনাকে এবং শ্রোতা, বাংলাদেশ এখন বঙ্গবন্ধু সে 71-এ বাংলাদেশ নেই, ছাত্রলীগের সে বাংলাদেশ নাই, আওয়ামী লীগের সে বাংলাদেশ নেই। আজকে বাংলাদেশ পাকিস্তানের, আমি বলবো নতুন সংস্করণ, ইউনুস্তান। বাংলাদেশ এখন ইউনুস্তানে পরিণত হয়েছে। তার পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানের নাম তাদের ভাষায় ইউনুস্তান, এবং ইউনুস্তানে এটাই স্বাভাবিক,
এটা আপা যেটা বলছে তার সাথে আমি একমত, কেউই কিছু পাবে না, অপেক্ষা করুন, আরো ভাবেন। এই চীন থেকে ঘুরে আসতেছেন, চীনে গেছে, উনি হাত ধরে মনে হচ্ছিল চীনের প্রধানমন্ত্রীর হাতটা বোধহয় অপারেশন করতে হবে এমন অবস্থা দাঁড়িয়েছে, তার দিকে একবারও তাকাননি। কিন্তু এত যদি না বুঝে এই লোকটি, আমি আরেকটা বক্তব্য বলেছি, উনি যে কিভাবে নোবেল লরিয়েট হলেন, আমি মাঝে মাঝে আমি হওয়ার পর দিন থেকে আমি বলেছি উনি কিন্তু ফুল নোবেল লরিয়েট না, উনি হলো হাফ নোবেল লরিয়েট। তার মানে উনি এবং গ্রামীণ ব্যাংক দুইজন মিলে শেয়ার করে 50-50 শেয়ার, হাফ নোবেল লরিয়েট যা অবস্থা হয় ওনার সেই অবস্থায় হয়েছে। উনি একজন সাকসেসফুল মহাজন ব্যবসায়ী, তাতে কোনো সন্দেহ নাই, এবং তার দেশে এটাই স্বাভাবিক। এর জন্য আমাদের ওকে, আরো প্রস্তুতি নিতে হবে ইসমাইল ভাই। জি জি জি, ধন্যবাদ আপনাকে। তবে হ্যাঁ, বিজনেসম্যান হিসেবে ওনাকে অনেকে বলছেন যে মার্কেটিং ম্যান, এবং তিনি যে কিছু ব্যবসা নিজের নামে নিয়েছেন, গ্রামীণের নামে নিয়েছেন। সেটি হচ্ছে যে একটা ইউনিভার্সিটি নিয়েছেন তিনি, গ্রামীণ ইউনিভার্সিটি। তারপরে গ্রামীণ ম্যান পাওয়ার বিজনেস তিনি নিয়েছেন। এছাড়া গোপনে আরো অনেক কিছু আছে যেগুলো দৃশ্যমান নয়। এছাড়াও তিনি ওই যে আরো কি কি করতে চাচ্ছেন, তার যে ইন্টারলিংক বাংলাদেশে আসবে সেটাও গ্রামীণের নামে, বিশেষ করে গ্রামীণ ফোনের নামে। এগুলো নিয়ে নিচ্ছেন অনেক কিছু। তো ব্যবসায়ী হিসেবে তিনি তো এটা করবেন, এটা তো স্বাভাবিক। আর কেউ কেউ বলছেন যে আগামীতে ওই যে গণতন্ত্রতন্ত্রী বাংলাদেশ যদি না হয়, এটা যদি অন্য দলগুলো মানতে না চায়, তাহলে হয়তো তিনি একটা নাম প্রস্তাব করবেন, যে সেটি হচ্ছে গ্রামীণতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের নাম আপনি বলছেন ইউনুস্তান চলছে, তো গ্রামীণতন্ত্রী বাংলাদেশ হওয়ার একটা সম্ভাবনা আছে। ইয়াং বেঙ্গল তিনি বলেছেন আমরা অপেক্ষায় আছি বঙ্গবন্ধু কন্যা কবে ফিরবে, আমাদের প্রতিদিন অনেক কষ্ট যাচ্ছে। হ্যাঁ, ঈদের সময় এই যে তৃণমূলের কর্মীরা, এটাও আপা একটু বলছেন। এ কে এম শামসুদ্দোহা তিনি বলছেন পরাধীনতা ধেয়ে এসছে বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। আনিস সনি তিনি বলছেন বাংলাদেশের চাঁদ দেখা কমিটি কোনো কালেই চাঁদ আর দেখে না। আচ্ছা, না, এবার তো দেখা উচিত। আওয়ামী লীগের সময় দেখে নাই নাকি? সৌদি আরব এখনো কি একই অবস্থা? সৌদি আরব কি ঘোষণা দেয় সেটা দেখার জন্য বসে থাকে। ধন্যবাদ। হুম। সৌদি আরবে চাঁদ দেখা গেলে তারপর ইয়াং বল মোহাম্মদ জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা ঈদ নাই, বাচ্চা কাচ্চাদের নিয়ে ঈদ করতে পারছে না, খুব কষ্টে আছি বাড়িঘর ফেলে। ধন্যবাদ, এটা সত্য কথা। রোকেয়া, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঈদের আমরা শুধু শ্রমিকদের কথা বলছি যারা বেতন পায়নি, স্কুলের শিক্ষকদের কথা বলছি যারা বেতন পায়নি, কিন্তু দেশের অনেক নাগরিক তারা বাড়িঘরেই নেই, ঈদের কথা পরে, ঈদের বিষয়টা পরে। মোহাম্মদ ইব্রাহিম গাজী, উজিরে খামাখা ইউনুস গং, বিচার হবে ইনশাল্লাহ রাজাকার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ ইব্রাহিম গাজী। আরো আছেন সৈকত খান, শেখ হাসিনা অনেক খারাপ ছিল মনে করলাম, কিন্তু তিনি চলে গেছেন, কিন্তু ডক্টর ইউনুস এখন দেশটাকে কেমন চালাচ্ছে, এটি তিনি প্রশ্ন করেছেন। ঠিক আছে। রফিকুল আলম দুলাল তিনি বলছেন ডক্টর ইউনিভার্সিটি চীন সফরে গিয়ে নাকি নবুয়ত পেয়েছেন। হ্যাঁ, কাশেম চাচার মাধ্যমে জানতে পারলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটা হচ্ছে আহ, এটা তো আপনি বুঝে গেছেন। জি, ধন্যবাদ আপনাকে। ফজলুল হক, সরকারের বিরুদ্ধে লড়াই রাষ্ট্রদ্রোহ নয়, কিন্তু দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে লড়াই রাষ্ট্রদ্রোহ। 24-এর হত্যা ও রাষ্ট্রদ্রোহিতার জন্য আমরা ইউনুস, মাহফুজ, সার্জিস গংদের বিরুদ্ধে মামলা করতে পারি কিনা? জি, করতে পারেন, কিন্তু মামলা করতে গেলে আপনি মাইর খেতে হবে কোনো বৈধ কিছু নিয়ে গেলেও। হ্যাঁ, সুমন চক্রবর্তী তিনি বলছেন রাজাকাররা আগামীতে বাংলাদেশ শাসন করবে, মেনে নিতে পারলে মেনে নেন, না হয় চুপ থাকেন। হ্যাঁ, এই সে সবাই তো চুপ হয়ে আছে আপাতত। আপাতত চুপ হয়ে আছে। হাফিজুর রহমান, দেশ এখন সন্ত্রাসীদের কবলে। হ্যাঁ, রোকেয়া আপা, আপনি এখন আরেকটু যদি অ্যাড করেন, এখন ওই যে বাংলাদেশ ইউরোপ, আগে ভালো ছিলাম, আগে বলছিলাম ডক্টর ইউনূসকে সহজ সরল ভাবে নেবেন না, ভাববেন না, উনি হলো চতুর শ্রীগাল মতো ক্ষমতার মধু পাইছে, ছাড়তে চান। উনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান। সাজিদ আলম বলেছে, সাজিদ আলম নায়েবে আমির উত্তরাঞ্চলের, তিনি বলেছেন যে ইউনূস সাহেবকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। মুন্না, তোমাকে আমি ইয়েগুলো পাঠিয়েছি, তুমি যদি দেখাইতে পারো, ইত্তেফাকের লিঙ্কটা পাঠিয়েছি। ইউনূস সাহেব 5 বছর ক্ষমতায় থাকতে চায়। আপু এখন ক্ষমতায় থাকতে চায় না, ক্ষমতায় থাকলে ভালো হয়। তার মানে তাদের ভিতরের কথাগুলো এখন বেরিয়ে আসছে। নির্বাচন হবে না, তারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি বলছে, তারা হুঁশিয়ারি দিয়েছে যে তারা রাস্তায় নামবে। নির্বাচন হওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করে না দেশবাসী, মনে করছে। এই যে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে। সার্জিস আলম, উত্তরবঙ্গের নায়েবে আমির এবং সুলতান বংশের
সুলতান সুলেমানের বংশধর। জি, উনি 150 গাড়ি নিয়ে গেছেন, কেন উনি 5-10 হাজার নিয়ে যাননি? আপনারা 150 গাড়িতে একেবারে মাথায় রক্ত উঠে গেছে আপনার। উনি 5,000 গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল। জি, রোকেয়া প্রাচী আপনি একটু বলবেন, আমাদের মাননীয় প্রধান জি, উপদেষ্টাকে 5 বছরের জন্য ক্ষমতায় চাওয়ার একটা আকাঙ্ক্ষা দেখা দিয়েছে। জি, যেটা প্রকাশ করেছেন, বলেন। ধন্যবাদ। আহ, দেখেন, আহ, এই যে মার্চ মাসে আমরা আজকে কথা বলছি, আজকে বাংলাদেশ, সিদ্দিক ভাইয়ের কথায় অনেক দিন পর একটু হাসলাম, দুঃখের হাসি হাসলাম আসলে। দেখেন তারা আছে কি নিয়ে, সার্জিস আলম আছে, হাসনাতরা আছে তাদের এনসিপি নিয়ে, ন্যাশনাল কমিটি পার্টি অথবা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি। তারা দেশটাকে তাদের মতো করে লুটে পুটে খাচ্ছে, তদবির বাণিজ্য বলেন, নিয়োগ বাণিজ্য বলেন, নিজেদের ইচ্ছে মতোই করছে। এগুলো আর নতুন করে বলারও কিছু নাই, আর এটা মিথ্যে কথা বলছি এটাকে বলবেও না, কারণ এগুলো প্রমাণিত সত্য। এই মার্চ মাসে আমরা আসলে কি পেলাম? 2025-এ আমাদের যে ঈদ, রমজান মাসে আমরা কি পেলাম? একটা সংযমের মাস, রহমতের মাস। এদেশের 90% মানুষ মুসলমান, এত মুসল্লি, এত ওয়াজ মাহফিল, এত কথা বলতেছেন সবাই। দেখেন এই রমজান মাসে অত্যাধিক নজিরবিহীন ধর্ষণ ঘটেছে, নারীর প্রতি সহিংসতা প্রতিদিন ঘটছে। মার্কেটে যাচ্ছে একটা মায়ের বয়সী কি বোনের বয়সী কি মেয়ের বয়সী, ঝাঁপিয়ে পড়ছে ছেলেরা তার উপর। মানে নারী পুরুষ কারো কেউ বাদ নেই। একটা হিজড়া মহিলা, তারা হিজড়া সম্পদ, তারা বোধহয় তোলা তুলতে গেছে, তাদের সবাইকে বেধড়ক পিটানো হয়েছে, বেধড়ক, অবর্ণনীয়। মানে রাস্তার কুকুরকে এভাবে পিটায় না, যেভাবে নারী, মানে সেটা মায়ের বয়সী হলো, বোরখা পরা হলো, মারছে, ধর্ষণ হচ্ছে, খুন, হত্যা, মানে ছিনতাই। প্রত্যেকে হয়তো মাসের শেষে কয়েকজনকে দেখলাম কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ছে, তারা তাদের শেষ টাকাটুকু নিয়ে হয়তো বাড়িতে যাচ্ছে বা কিছু কেনাকাটা করবে, ছিনতাই হয়ে গেছে। এবং আমরা দেখলাম যে এগুলোর জন্য বলার কেউ নাই। আপনি কি বলবেন? আপনার স্বাধীনতায় চাদর দিয়ে দিচ্ছে, চাদর মুড়িয়ে দিয়ে স্বাধীনতার মোরাল গুলোকে ঢেকে দেয়া হচ্ছে। কোথাকার কোন জনতা নাকি প্রতিবাদ জানিয়েছে, এজন্য মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি মুছে দেওয়া হলো চাদর দিয়ে। আপনার বঙ্গবন্ধু এভিনিউ থাকছে না। মুক্তিযোদ্ধারা 400 মুক্তিযোদ্ধা, সেখানে 4 নেতা আছেন, বঙ্গবন্ধু, সেখানে বিএনপিরও অন্যান্য রাজনৈতিক দলের মুক্তিযোদ্ধারাও তো আছেন, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, তাদের কারোরই স্বীকৃতি থাকছে না। তো আমাদের এই রমজান মাসে, এই মার্চ মাসে আমরা কি পেলাম? কিছুই তো পেলাম না। আমাদের মানুষ হাহাকার করে রাস্তায়। আপনার এখানে আমি একটু বলতে চাই যে আপনি ওই যে মুক্তিযোদ্ধাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা বা সহকারী মুক্তিযোদ্ধা বানানো হয়েছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কেউ তো প্রতিবাদ করে নাই। আওয়ামী লীগ করেছে, বা আওয়ামী লীগ এটাকে ভালোভাবে নেয়নি। তার মানে এর আগে যে বলা হতো আওয়ামী লীগ শুধু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযোদ্ধার কথা বলে, আওয়ামী লীগ ছাড়া তো আসলে কেউ বলেও না। তো কথাটা তো সত্য, সিদ্দিক ভাইও নিশ্চয়ই একমত হবেন। কেউ বলে না, কেউ বলে না, সবাই পাকিস্তান পন্থী, সবাই পাকিস্তান পন্থী। সো আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল, এটা তো সত্য। আমি তো জি, সেজন্য নাম দিলাম ইউনুস, সবাই ইউনুস খান নাম বলেন, এখন ইউনুস খান। এটা এই যে চাদর দিয়ে যে ঢেকে দেওয়া হলো, এখানে কি জি, শুধু জি, বঙ্গবন্ধুর ছবি, শুধু চাঁদ ছবি? জি, এখানে তো মুক্তিযোদ্ধারা আছে, এবং সারা বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা, আজকে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে 2টা ফ্যামিলিতে একটা মুক্তিযোদ্ধা আছেন, একজন শহীদ আছেন। তো এখন প্রত্যেকটা পরিবারে কি হয়েছে, কেন কথা বলছেন? আমার কাছে মনে হচ্ছে যে আজকে বিএনপি যারা সিনিয়র নেতা, ওনারা কিন্তু কিছু না কিছু বলছে, ওনারা একদম বলছেন এটা ঠিক না। ওনারা কিন্তু বলেছে মুক্তিযুদ্ধকে বাদ দেওয়া যাবে না, কিন্তু দেখেন মুক্তিযুদ্ধকে যেভাবে আমরা ধারণ করি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী রাজনৈতিক দল। আওয়ামী লীগের হাত ধরে মুক্তিযুদ্ধ এসেছে, বাংলাদেশের জন্ম হয়েছে। সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে, স্বাধীনতাকে, 1971-কে, ইতিহাসকে যেভাবে ধারণ করবে, সেভাবে অন্য রাজনৈতিক দল যদি ধারণ করতে পারে ভালো। ওনারা করছেন না কেন সেই জবাব ওনারা দিবেন। কিন্তু আজকে যদি ওনারাও যেভাবে আমাদের মতো করে ধারণ করতেন, বা আজকে আপামর জনসাধারণও যদি সেটা নিয়ে ঘরে ঘরে প্রতিবাদ উঠে আসতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু এই যে মুক্তিযুদ্ধের যে পরিবার, মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা কি মনে করেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা মানে শুধু আওয়ামী লীগকে ভুলুণ্ঠিত করা? না, আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে চাদর মুড়িয়ে দেওয়া মানেই হচ্ছে
আজকে আপনার পরিচয়কে ঢেকে দেয়া, আজকে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের স্বীকৃতি চলে যাওয়া মানে হচ্ছে রাজাকার যুদ্ধাপরাধীদেরকে পুনর্স্থাপন করা, আল বদর আল শামদেরকে পুনর্স্থাপন করা, আজকে পাকিস্তানের প্রেসক্রিপশনকে বাংলাদেশের মাথার উপরে চাদর দিয়ে ঢেকে দেয়া, আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, জঙ্গিরা শাসন করছে, জঙ্গিদের কথায় রাষ্ট্র চলছে। মব বাহিনী মানে কি? মব বলে তো কিছু নেই, আসলে কতগুলো তৌহিদি জনতা, মব জনতা বা ছাত্র জনতা মানেই হচ্ছে জঙ্গি সন্ত্রাসী। এই জঙ্গি সন্ত্রাসীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় তারা লালিত পালিত বাহিনী, তারা তাদের এজেন্ডাটা বাস্তবায়ন করছে জনগণের উপরে জোর জুলুম করে। আজকে আজিজ আলম একটা রাজনৈতিক দল করবে, সেটার ব্যাপারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অনেক বড় বড় কথা বলেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, উনি ইচ্ছা প্রকাশ করেছেন, এবং সার্জিস আলমরা সেই একই অবস্থায় কিন্তু উনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এবং উনারা মিলেমিশে একাকার হয়ে কিন্তু রাষ্ট্রের উপরে একটা পাকিস্তানি, একটা জঙ্গিদের মদত নিয়ে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, ইসলামী উগ্রবাদের রাষ্ট্রে পরিণত করেছে। এখন ধরেন এটা কি আমরা বুঝতে পারছি না? জনগণ বুঝতে পারছে। জনগণের কোথাও যাওয়ার জায়গা নেই। দেখেন, একটা মহিলা বাজার করতেছে, তাকে 10টা ছেলে মিলে মারছে। একজন একটা জিনিসের দাম নিয়ে কথা বলতেছে, তাকে মারছে। একটা মহিলা বাসে উঠতেছে, তাকে মারছে। হ্যাঁ, এখন সবাইকে আমরা দেখলাম জুলাইতে রাস্তায় নেমেছেন, উনারা আওয়ামী লীগের বিপক্ষে, রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, সংস্কার করতে চেয়েছেন। আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে তারা জঙ্গি সন্ত্রাসী, ৭১-এর পরাজিত শত্রু রাজাকার আল বদর আল শামস পাকিস্তানিদের এজেন্ডা বাস্তবায়নের আন্দোলনে রাজপথে নেমেছে। আমাদের কথা কেউ গুরুত্ব দেননি, কেউ শুনেননি, বুঝেননি। তারা স্বাধীন, তাদের মতো করে সংস্কার করতে চেয়েছেন বাংলাদেশ। এখন এমন এক সংস্কারের মধ্যে ওনারা পড়েছেন, উনাদের আমিও আপনার মতো করেই প্রশ্ন করি, মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করতে চাই যে আজকে ওনারা কিন্তু কোথাও কোনো শোরুম ওপেনিং করতে গিয়ে কিন্তু ওনারা হেনস্থা হয়ে ফেরত আসছেন, মঞ্চ নাটক করতে পারছেন না, গান করতে পারছেন না। শিল্পীদের কিন্তু, শিল্পীদেরও মানবেতর অবস্থা, শিল্পীরা হয়তো বলছে না অনেকে, কিন্তু আমরা দেখছি। কিন্তু কিছু শিল্পী, কিছু সাহিত্যিক যারা ডিপ স্টেট ষড়যন্ত্রের ইউএস ডলারে পেইড, যারা পেইড এজেন্ট হিসেবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছেন, যারা রাষ্ট্রদ্রোহিতার দোষর হয়েছেন, তারা তো আর বুঝবেন না, কারণ তারা তো জেনে বুঝেই রাষ্ট্রদ্রোহী হয়েছেন, রাষ্ট্রের বিরুদ্ধে গেছেন, রাষ্ট্রকে বিক্রি করার ক্ষেত্রে, রাষ্ট্রকে বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে জঙ্গিদের সাথে হাত মিলিয়েছেন। কিন্তু এমন না যে তারা খুব ভালো জায়গায় আছেন, কারণ দেশে যখন আগুন লাগে, সে আগুন কি উনাদের গায়ে লাগছে না? তা লাগছে। তো শিল্পীদের কিন্তু এইটা পোহাতে হচ্ছে আরো বেশি, কারণ আজকে যে পোশাক আশাক নিয়ে, নারীর চলাফেরা নিয়ে কথা হচ্ছে, সেগুলো কি তাদের উপরে বর্তাচ্ছে না? বর্তাচ্ছে। তাদেরকেও নানান জায়গায় হেনস্থা হতে হচ্ছে। তাদের সাথে, যাদের সাথে তারা আন্দোলন করেছিলেন, উনারা যখন আন্দোলন করেছিলেন তখন সে আন্দোলনে মানে উনাদেরকে ব্যবহার করে কিন্তু আমরা দেখেছি। কিন্তু আজকে কিন্তু উনাদের জীবন যাপন, উনাদের পোশাক পরিচ্ছদ, উনাদের চলাফেরা, কথাবার্তা, কাজকর্মকে তাদের দোসররাই প্রশ্নবিদ্ধ করছে। তো এই জন্য আমি বলবো যে এখনো সময় আছে মুক্তিযুদ্ধের পক্ষে, দেশের পক্ষে। আমি কাউকে বলবো না যে আওয়ামী লীগের পক্ষে আসেন, আমি বলবো যে স্বাধীনতার পক্ষে আসেন। বাংলাদেশকে যদি ভালোবেসে থাকেন, তাহলে বাংলাদেশের পক্ষে থাকেন, যারা বাংলাদেশকে জঙ্গিদের কাছে বিকিয়ে দিচ্ছে, পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে, সেই পাকিস্তানের হাতে যখন রাজাকাররা আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছিল হানাদার বাহিনীর হাতে। তো তাদের কাছ থেকে যদি এখনো সময় আছে, বাংলাদেশের পথে আসেন, স্বাধীনতার পক্ষের পথে আসেন, এখনো সময় আছে। যদি না আসেন তাহলে তো কিছু করার নেই, কারণ যুগে যুগে ইতিহাস সাক্ষী, যারা রাষ্ট্রদ্রোহী, যারা নিজের দেশের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের কিন্তু ইতিহাসের পাতায় তাদের শাস্তি ইতিহাসই দিয়ে দেয়। তো সেটা আমার অনুরোধ থাকবে যে এখনো সময় আছে, আসেন, দেশের পক্ষে আসেন, আওয়ামী জি লীগকে ভালোবাসতে হবে। জি, ধন্যবাদ ধন্যবাদ মিস্টার লাকি। মুক্তিযুদ্ধের মুরালকে বোরকা পরানোর শক্ত প্রতিবাদ বিএনপি বা সুশীলরা করতে পারেনি, না কেউ করেনি। জি, ধন্যবাদ আপনাকে, কেউ করেনি। হ্যাঁ জি। আর হচ্ছে যে এর আগে একটা কমেন্টস দেখছিলাম কি যেন, টিচ বাংলা ভাই, তৃণমূল থেকে শুরু করে কোন নেতা কর্মীর ন্যায় যে কোনো অপরাধ করে না,
আহ, একটা লোক হচ্ছে, আচ্ছা একটু দাড়ি কমাটা ঠিক মতো পড়ে নাই বিজয়, একটু বুঝতে পারছি না। আব্দুল হক, তিনি বলেছেন এখন কষ্ট লাগে, অতীতে যখন নিরাপরাধ মানুষদের আয়না ঘরে বন্দি করে রেখেছিল তখন কি তাদের কষ্ট লাগতো না? হ্যাঁ, আয়না ঘরের ব্যাপারে সিদ্দিক ভাই, আয়না ঘর আয়নার ঘর নিয়ে তো অনেক প্রোপাগান্ডা হয়েছে। তো মানে উনি যাদের পক্ষ হয়ে আয়নাঘরের রেফারেন্সটা দিলেন, হুম তারাই হুম হুম হুম। আয়নাঘরের অস্তিত্ব প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এখন জি আয়নাঘর জি নিয়ে জি এই যে এইটা। উনারা যারা বলছেন, এটা খুবই বাতুলতা, আচ্ছা আচ্ছা, অর্বাচীনতা। দেখ আমি 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 একটু বলি আপু, ওই যে আয়না ঘরের বিষয় এইটা একটু পড়ি না। আমিরুল মোমিনিন, মুন্না ওই চলে গেল আমিরুল মোমিনিন। আমিরুল মোমিনিন, আচ্ছা ঠিক আছে। আমরা আয়নাঘরের বিষয়ে যেটা বলতে চাই, যে উনি যে কথা বলেছেন রোকেয়া আপা, যেটা বলেছেন সিদ্দিক ভাইও সে কথা বলবেন। আয়নাঘরের নাটকটা খুব ভালো হয়েছে। আমিরুল মোমিনিন তিনি বলেছেন যুদ্ধের পরে রাজাকারদের সাধারণ ক্ষমা বঙ্গবন্ধুর ভুল ছিল। আপনার মতামত জানান। আচ্ছা, আপনাদের মতামত জানান, ঠিক আছে। এটার ব্যাপারে একটা কথা হচ্ছে, বঙ্গবন্ধু এখন অনেকে বলছেন আর কি দুঃখ করে, চায় না দুঃখ করে, যে বাংলাদেশে বঙ্গবন্ধুর দুইটা ভুল আছে। একটা হলো ভারতীয় সৈন্যদেরকে ফিরিয়ে যেতে অনুরোধ করা বা তাদেরকে ফেরানো, ভারতে ফেরানো। আর দ্বিতীয় ভুলটা হচ্ছে রাজাকারদের ক্ষমা করে দেয়া। এই দুইটা ভুলের জন্য আওয়ামী লীগ এখন পস্তাচ্ছে, এটা অনেকে বলেন দুঃখ করে। যাই হোক মমতা, আর আহ, ইয়ের কথা যেটা বললেন, আয়নাঘরের নাটকটা খুব সুন্দর হয়েছে। ৬-৭ মাস পর, তাও ফ্রান্স থেকে একজনের বলার পর আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গেছেন। সেখানে যে সুন্দর চিত্রগুলো আপনারা দেখেছেন, আয়নাঘরের সুযোগ সুবিধা, আয়নাঘর দেখেছেন। আহ জনগণ হাসছে, হাসির খোরাক তৈরি হয়েছে। তো সেটি ব্যাপারে এখন কেউ যদি না বুঝে থাকে, সেটি তো কিছু করার নাই। আলিফ চৌধুরী তিনি বলছেন, ভাই এদের কথা আর ভালো লাগে না, কোনো নতুন কিছু নাই। লিজা কালাম আপু এখন কার বেস্ট। আচ্ছা, লিসা কালাম, ঠিক আছে, আমরা আনবো, আনবো। রায়হান সিদ্দিক রায়হান, তিনি বলছেন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আর হচ্ছে, আচ্ছা ঠিক আছে মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাও। তিনি বলছেন ইউনুস বাহিনী মানুষ কেবল মিথ্যা বাণী শোনাচ্ছে, ইউনুস বাহিনী মানুষকে কেবল মিথ্যা বাণী শোনাচ্ছে। গোলাম মুস্তফা ওয়ালি শুভ, তিনি মার্চ মাসে পাকিস্তানের পতাকা উঠলো কেন? আচ্ছা, ইউনুসকে জবাব দিতে হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি এইসব ছেলেমেয়েরা অনেকেই কিন্তু এখন ওই যে পাকিস্তানের সমর্থক। আমরা দেখেছি যে পাকিস্তানের পতাকা নিয়ে তারা ঘুরছে, এবং পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে একটা বন্ধুত্ব চায়, যেগুলা আর বেশি দিন এই ভাগাভাগির প্রয়োজন কি আমরা দেখেছি। এবং তারা পাকিস্তানের সাথে একসাথে, এবং এই ইউনিভার্সিটিগুলো কিন্তু বেসরকারি ইউনিভার্সিটিগুলো অনেকগুলো এই হিজবুত তাহির বা অন্যান্য সংগঠনের সাথে জড়িত অনেক ছাত্রছাত্রী। জি। আর আর হচ্ছে সিদ্দিক ভাই, এই ব্যাপারে কোনো কিছু বলার আছে কিনা আপনার? মোটিভেটেড হয়ে গেছে, অর্থাৎ ইয়াং জেনারেশন এখন কিন্তু আর বাংলাদেশ পছন্দ করে না, ওরা নতুন রাষ্ট্র চায়। আসলেই তো তাই। নতুন নতুন বন্দোবস্ত, নতুন রাষ্ট্র, সেই জায়গা থেকে আমরা কি এটা বলতে পারি যে আপনি যে কি ইউনিস্তান বলেছেন, সেই ধরনের একটা রাষ্ট্র ঘোষণা করা হোক? মানে আমি ওখান থেকে শুরু করি, ইনস্তান ছাড়া উপায় নাই তো। তার কারণ 5ই আগস্টকে উম, যারা বলে নতুন স্বাধীনতা, তার মানে যারা জি বলে, যারা বিশ্বাস করে, তারা দেশদ্রোহী। তারা 71-এর স্বাধীনতাকে অস্বীকার করছে, তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে, তারা সংবিধানকে অস্বীকার করছে। অতএব ওই ওই অবস্থাটা তো 5ই আগস্টের মীমাংসিত তাদের কাছে। যে 5ই আগস্টের আগে যেটা সেটা ছিল, এটা একটা ঘটনা। 5ই আগস্টের পরে যেটা নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রধান হলো ডক্টর ইউনূস, এবং উনি সেই গতকালও চায়না একই কথা বলে এসেছেন। আমাদের সংবিধান অনুযায়ী এরা হলো দেশদ্রোহী, কিন্তু আমরা তো তাদেরকে সেই দেশদ্রোহী অবস্থা টানতে পারছি না। আমরা বেকা দিয়ে পড়েছি। তা আমি যেটা বলবো, আপার সাথে একটু স্লাইটলি দ্বিমত পোষণ করব। কেন আওয়ামী লীগ না? এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। এই বাংলাদেশ মানে আওয়ামী লীগ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ। আমরা আর কিছু বুঝি না। আমরা এখনো কোটি কোটি লোক সমর্থক থাকে, আপা, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারোর সাথে আমাদের কম্প্রোমাইজ করার দরকার নেই। আমাদের কম্প্রোমাইজ হবে আমাদের জনগণের সাথে। জনগণের সাথে কম্প্রোমাইজ করে, তার অর্থ তাদের সুসংগঠিত করে আমাদের 5ই আগস্টের সময় আমরা ফিরিয়ে যাব, আমাদের 71-এর বাংলাদেশে আমরা ফিরিয়ে যাব। এখন বাংলাদেশ নেই, সেই অর্থে আমাদের কর্মসূচি, আমাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। গতানুগতিক যে রাজনীতি আমরা করেছি, সে গতানুগতিক রাজনীতি এখন অচল বাংলাদেশে। সেই জন্যই
আমি দেখি বাংলাদেশে শত শত গ্রুপ হয়েছে এই ইন্টারনেটে, তারা সুসংগঠিত হচ্ছে। আমার বিশ্বাস খুব একটা বেশি দিন লাগবে না আপা। যে কষ্ট হচ্ছে, যে এটা বোধ আমাদের কিছু প্রাপ্য ছিল। অনেক সময় আপস অ্যান্ড ডাউন রাজনীতিতে হয়, আমাদের মধ্যে এটা একটা কারেকশন। আপনি জানেন স্টক মার্কেট যদি কথা শুনে থাকেন, স্টক মার্কেট হঠাৎ করে উপর দিকে উঠে গেলে নিচে দিকে নেমে আসে, এটাই নর্মাল। ওরা বলে কারেকশন, মার্কেট কারেকশন। আমাদের আওয়ামী লীগের কারেকশন, আমাদেরও ছাত্রলীগের কারেকশন, আমরা সে কারেকশনের ভিতরে দিয়ে যাচ্ছি। অতএব যেহেতু ৭১ আমরাই বাংলাদেশ স্বাধীন করেছি, এই বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব ছাত্রলীগের, আওয়ামী লীগের, তাদের নেতৃত্বে বাংলাদেশ হবে এবং ৫ই আগস্টের জায়গায় ফিরিয়ে যাবে। আমাদের সেই নিয়ে কাজ করতে হবে, আমাদের সমালোচনা হবে, নানান ধরনের কথাবার্তা হচ্ছে, যেহেতু মিডিয়া আমাদের কাছে নাই, ওখানে পত্রিকা সব নাকি ফিরি। এখন তা তো দেখছি আমরা কিরকম ফিরে, আমরা যে কথা বলছি এই কথাগুলো সেখানে যায় না। সবকিছু মিলিয়ে আমি যেটা বলছি, হতাশা হওয়ার কারণ নাই। আমাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন, এবং মনোবল তার, যেভাবে মনোবল নিয়ে যেভাবে কথা বলছেন, আমার বিশ্বাস আমাদের একটি জায়গায় দুর্বলতা, সেটা হলো আমাদের নেতা কর্মীরা আমাদের তাদের ঐক্যবদ্ধভাবে তাদের সুসংগঠিত করতে পারছি না। তারা একজন আরেকজনের সমালোচনা করছে। আমি অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব, এখন একজন আরেকজন দোষারোপ করার সময় নয়। এখন আমাদের সবাইকে সব মতবিরোধ, আমি মতবাদ বলছি, মতবিরোধ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশটা দেবেন, সে নির্দেশেই আগামীতে বাংলাদেশ এই অনুষ্ঠান মুক্ত হবে এবং আবার ৫ই আগস্টের জায়গায় আমরা ফিরে যাব। বাংলাদেশ জনগণ আবার আগের মতো ঈদ করতে পারবে, তাদের ভাতা পাবে, তাদের মুক্তিযোদ্ধা ভাতা পাবে, তার বিধবা ভাতা পাবে, শিক্ষকরা অপমানিত হবে না। যারা শিক্ষকদের অপমানিত করেছে তাদের ভিডিও ফুটেজ আমাদের আছে। আমরা নেত্রী সে কথা বলেছেন, বাংলাদেশে আমরা আবার যখন ফিরে যাবো, আল্লাহ আমাদের যখন নিয়ে যাবে, যদি সেই সুযোগ আমার খোদা দেয়, এদের প্রত্যেকেরই আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব এবং তাদের সেটা প্রাপ্য বলে আমি মনে করি। আসুন আমরা সেই কাজটি নিয়ে এই রমজান মাসের শেষের দিনে এই ঈদের আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আসুন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, আমি এই কথা বারবার বলছি যে এই দুটি সংগঠনের প্রতিষ্ঠানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে এই ইউনুস্তান, এই জঙ্গি যে সরকার বর্তমানে বাংলাদেশ পরিচালনা করছে অবৈধভাবে, অনির্বাচিত, অসাংবিধানিক উপায়ে, জোরপূর্বক, তাদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করি, তাদের কর্মকাণ্ড দেশ থেকে চিরতরে যাতে আমরা মুছে ফেলতে পারি, সেই কাজে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে। আপনি ভাই, আপনি যেভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছেন, আপনি চালিয়ে যান। আপনার জানি অনেক সমালোচনা হচ্ছে, আমাদের যখন অনেক গালাগালি শুনছেন, আপনি অবশ্যই আমাকে নিয়ে আসলে গালাগালি শুনবেন, আপাকে নিয়ে আসলে গালাগালি শুনবেন। তার আমরা হলো আওয়ামী লীগের দালাল, আমরা শেখ হাসিনার দালাল, অনেক কিছু বলবেন। আমরা কারো দালাল না, আমরা বাংলাদেশের দালাল, আমরা বঙ্গবন্ধুর দালাল, আমরা ৭১-এর দালাল, আমরা সংবিধানের দালাল, আমরা পতাকার দালাল, আমরা জাতীয় সঙ্গীতের দালাল। ভালো থাকেন, সুস্থ থাকেন। জি, ধন্যবাদ। শেষের দিকে তো চমৎকার কথা বলেছেন, আমারও কথার মধ্যে রেখেছেন আপনি। আমি দালালি আর ওই যে গালাগালি, আবার কিছু ভালো কথাও আছে, ভালো কথাও আছে। যারা পক্ষে, যাদের ভালো লাগে তাদের ভালো কথা শুনে, কিন্তু গালি শুনতে শুনতে অস্থির হয়ে গেছি এখন। পরে আমি একটা ভিডিও করবো এরকম ভাবছি যে না, আমি তো মানে সবসময় বিরোধী দলে আছি। এখন যারা খারাপ করে, আমরা তো ভালো কাজের সমালোচনা করব না, খারাপ করে যদি মন্দ কাজ করে দেশের সাধারণ মানুষ যেটা ভাবে সেই কথাগুলো আমরা বলতে চেষ্টা করি, বা আমি বলি। আমার এত গালি দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, গালাগালির জন্য তবু আমি চুপচাপ আছি, কোনো কথা বলছি না সে বিষয়ে। আমরা রোকেয়া প্রাচী আপনার কাছে শেষ কথা শুনতে চাই, আপনার শেষ বক্তব্য আপনি একটু দিবেন। সিদ্দিক ভাই চমৎকার বলেছেন, ঠান্ডা মাথায়, ভালো লেগেছে। জি, ধন্যবাদ। রোকেয়া আপা, একটু আপনি, জি, ১ মিনিটের মধ্যে। হ্যাঁ, আমি একদম শেষ কথা যেটা বলতে ও চাই সেটা আচ্ছা, হচ্ছে এখানে যে একটা কথা বলে দিই। সিদ্দিক ভাই বারবার বলছেন যে আগামীকাল ঈদ। হ্যাঁ, যুক্তরাষ্ট্র, কানাডা এসব দেশে কিন্তু আগামীকাল ঈদ। তো সৌদি আরবও যেমন আগামীকাল ঈদ, যুক্তরাষ্ট্র, কানাডায়ও আগামীকাল ঈদ, আর বাংলাদেশে হয়তো পরশু হবে, এরকম কোনো ব্যাপার আছে হয়তো। সেই জন্য সিদ্দিক ভাই আগামীকাল ঈদ বলছে, আপনারা আবার কেউ ভুল বুঝবেন না, সেই জন্য আমি একটু ব্যাখ্যা করলাম। জি, রুকে আপা, আপনি ঈদের শুভেচ্ছা জানান। জি, আমি নেতা সবাইকে কর্মীদের শুধু সম্পর্কে যেটা কিছু বলতে বলেন। চাই, জি। মানে বাংলাদেশ আওয়ামী
পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা, যে আত্মত্যাগ, সেটার যদি ধরেন 50% এখন কার্যকর থাকে, তাহলে পাকিস্তানের মদতে দোসর যারা এখন এই বাংলাদেশকে শোষণ করছে তাদের সংখ্যা আসলে কত? তাদের সংখ্যা খুব বেশি না, কিন্তু নগণ্য। দুষ্ট লোক বেশি চোখে পড়ছে কারণ প্রশাসন তাদের হাতে। তো সেই কারণে মনে হচ্ছে তারা অনেক শক্তিশালী, অনেক বেশি তাদের সংখ্যা, কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতা হচ্ছে তাদের সংখ্যা অনেক না, তাদের প্রজ্ঞা অভিজ্ঞতা অনেক না। আর যারা মানে রাষ্ট্রদ্রোহী বা যারা মির্জাফর, যারা খন্দকার মোস্তাক, তারা বারবার বিক্রি হয়, তাদের শক্তি সামর্থ্য খুব বেশি না, তাদের ফুয়েল বেশি লাগে। তো আমি আর সেই হিসেবে আপামর জনসাধারণ, এই বাংলাদেশ হচ্ছে বীরের জাতি, মুক্তিযোদ্ধার রক্তের জাতি, জি বঙ্গবন্ধুর সৈনিক। কাজেই আমরা বাংলাদেশিরা কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি, এবং অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আবার মাথা তুলে দাঁড়াবে। এবং এই মাথা জি তুলে দাঁড়ানোটা বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা দখলের প্রয়োজনে না, বাংলাদেশকে রক্ষার জন্য এবং স্বাধীনতাকে পুনরুদ্ধারের জন্য। আজকে আমাদের, আগামীকাল হয়তো ভালো যাবে না, আপামর জনসাধারণের হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আমরা সময় পার করব, কিন্তু ভালো সময় আসবে, এবং সেই ভালো সময় নিশ্চয়ই ইতিহাস আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছে, এবং সেটা অনুসরণ করে আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যা কখনোই হিংসার রাজনীতি করেন নাই, লাশের রাজনীতি করেননি। তিনি বিচক্ষণ, তিনি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আবার বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর কাজ করবেন, আমি সে বিশ্বাস রাখি। এবং জি জনগণকে বলবো যে আসেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলি, প্রয়োজনে যখন ডাক আসবে আমরা যেন সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি সকলে। জি সবাইকে জি জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু বলবো, ঈদ মোবারক বলবো না, কারণ সবার জন্য ঈদে আনন্দ আসেনি। ধন্যবাদ জি সবাইকে। জি জি আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথার সাথে একটু রেশ রেখেই আমি বলতে চাই যে প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। রোকেয়া প্রাচী আপা এবং আমাদের ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে একটা কথাই বলতে চাই যে শেষ কথা উনি যেটা বলেছেন যে শেখ হাসিনা আসবে বা আওয়ামী লীগ আসবে, সেটি হচ্ছে ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের পক্ষে, দেশের মানুষের কথা, মানুষের জন্য কাজ করার জন্য, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা সাধারণ মানুষের ঘরে ঘরে আনন্দ, ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার জন্য। ঈদের আগে তো আর আসছে না, কিন্তু যখনই আসবেন তখনই এই চেতনা থেকে আসা উচিত দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য। দেশের স্বাধীনতা আজ বিকৃত, সাধারণ মানুষ আজকে সঠিক তথ্য জানতে পারছে না, নিজের মতামত প্রকাশ করতে পারছে না, সেই সুযোগ আওয়ামী লীগ সরকার যেন করে দেয়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। আগাম ঈদ মোবারক।